নমস্কার ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের ৭ম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, তা হলো দলিত আন্দোলন সম্পর্কিত একটি প্রশ্ন। দেখে নাও পরীক্ষায় প্রশ্নটি কিভাবে আসতে পারে। প্রশ্ন: দলিত আন্দোলন বলতে কি বোঝো? এবং এর সাথে অ্যাটাচ কোশ্চেন কি, দলিত আন্দোলনে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা লেখো। ভূমিকাও লেখা থাকতে পারে বা পরীক্ষা অবদানও লেখা থাকতে পারে, ঠিক আছে? ব্যাপার একই, তোমরা বুঝতে পারবে। দেখে নাও উত্তরটি কি। প্রথম পয়েন্ট কি করবা, দলিত আন্দোলন বলতে কি বোঝো। এখানে মুছে দিলাম এটা। আচ্ছা, দলিত আন্দোলন বলতে কি বোঝায়, এটার মধ্যে কি লিখবা? প্রাচীনকাল থেকে হিন্দু সমাজে জাতিভেদ প্রথা চালু ছিল। জাতিভেদ প্রথা মানে কি? এই যে আমাদের সমাজে যে নিম্ন শ্রেণীর মানুষ, নিম্ন বর্গের মানুষ, তাদের প্রতি যে কি অন্যায়, তাদেরকে ছোঁয়া যাবে না, তাদের মেশা যাবে না, ঠিক আছে? এবার আমাদের যে জাতির মধ্যে ভাগ কি কি বর্ণ যেটা ওকে বলে, সেটা হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের স্থান হলো সমাজের সব থেকে উপরে, তারপরে হলো ক্ষত্রিয়, তারপরে শূদ্র, এবং সমাজের সব থেকে নিচে স্থান কাদের? শূদ্রদের। এই শূদ্রদের আগেকার দিনে কি ছিল, মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ ছিল এবং তাদের কাছাকাছি কেউ ঘেঁষতো না। এটা, এই জিনিসটা আমাদের আমাদের ভারতীয় হিন্দু সমাজে কি প্রাচীনকাল থেকে প্রচলিত আছে। অস্পৃশ্য নামে পরিচিত মানুষরা সমাজের বাইরে ঠেলে দেওয়া হয়েছিল। মানে কি, এদেরকে কি বলা হয়েছে, এই শূদ্র জাতিদেরই কি বলা হতো আরেকভাবে? অস্পৃশ্য। মানে তাদেরকে কেউ ছুতো না। এরা কি সমাজের একদম বাইরে ঠেলে দেওয়া, মানে এদেরকে একদম সমাজের বাইরে রাখা হতো। তাদের সাথে কেউ মিশতো না, তাদের ছুতো না, তাদের কোথাও যেতে দিত না। তাদের মন্দিরে প্রবেশ, শিক্ষা, এমনকি পানীয় জল ব্যবহারেরও অধিকার ছিল না। ব্রিটিশ শাসনকালে এই অসাম্য, মানে অসমতা নিয়ে, ঠিক আছে? অসাম্য বা অসমতা নিয়ে সচেতনতা তৈরি হয়। ২০ শতকের শুরু থেকে সংগঠিতভাবে দলিত সমাজ তাদের অধিকার আদায়ের দাবি জানাতে শুরু করে। আস্তে, আস্তে কি দেখলো, কি এই সমাজের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য যে সুবিধা পাচ্ছে, তাদেরকে এই সুবিধা দেওয়া হচ্ছে না। এটা যুগ, যুগ সব শতকেই একই চলে আসে। এইজন্য তারা কি করলো, আন্দোলন শুরু করলো ২০ শতকের শুরু থেকে। তথা দলিত আন্দোলন, এটিই হলো দলিত আন্দোলন। আরেকভাবে দলিত আন্দোলন বলতে ভারতের নিম্নবর্গ তথা কথিত অস্পৃশ্য জনগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকেই বোঝায়। এই টোটালটাই কি, দলিত আন্দোলন। মানে কি, এই দলিতদের অধিকার আদায়ের আন্দোলনটাই কি, দলিত আন্দোলন। পরবর্তীকালে এই দলিত আন্দোলনে কে ভূমিকা পালন করেছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। এখন এটা দেখে নাও, কি ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা কিসে, দলিত আন্দোলনে। ডক্টর বি আর আম্বেদকরের ফুল ফর্ম কি? ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। পরীক্ষা কিন্তু আসতে পারে। আম্বেদকরের বা বি আর আম্বেদকরের পুরো নাম কি? ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বা বি আর আম্বেদকর ছিলেন দলিত আন্দোলনের সর্বাধিক গুরুত্বপূর্ণ নেতা ও দার্শনিক। তিনি শুধু একজন সমাজ সংস্কারক নয়, বরং ভারতের সংবিধান রচনা, মানে কি, তিনি এই দলিত আন্দোলনে ভূমিকা পালন করেছিলেন, সমাজ সংস্কারক ছিলেন তথা, কিন্তু তিনি ছিলেন, ভারত যখন স্বাধীন হয়, ভারতের সংবিধানের রচনা, ভারতের সংবিধান তিনি রচনা করেন। তিনি দলিতদের ঐক্যবদ্ধ করে ডিপ্রেস ক্লাস নামে পরিচিত শ্রেণীকে সংগঠিত করেন। মানে কি, এই দলিতদেরই তিনি নাম কি দিয়ে দিয়েছিলেন? ডিপ্রেসড ক্লাসেস। পরীক্ষা আসতে পারে কি, ডিপ্রেসড ক্লাসেস কাদের বলা হয়? কি হবে? এই দলিতদের। তার ভূমিকা নিম্নরূপ। এখন দেখে নাও এক এক করে point, তিনি কিভাবে ভূমিকা পালন করে, তিনি কি কি কাজ করেছেন দলিতদের জন্য, দেখে নাও। প্রথম পয়েন্ট হলো অনগ্রসর পরিবারে জন্ম। তাহলে তিনিও কি একটা অনগ্রসর পরিবারে গ্রহণ করেছিলেন। ডক্টর বি আর আম্বেদকরের জন্ম করেন 14ই এপ্রিল 1891 সালে। ডক্টর বি আর আম্বেদকরের জন্ম সন কত? 1891 সালে কত তারিখ? 14ই এপ্রিল। কোথায় করেছিলেন? মহারাষ্ট্রের মহু, তথা এখন এটি চলে এসেছে কোথায়? মধ্যপ্রদেশ অঞ্চলের এক মহার জাতির পরিবারে। তাহলে কি, ডক্টর বি আর আম্বেদকর গ্রহণ করেন 1891 সালের 14ই এপ্রিল কোথায়? মহারাষ্ট্রের মহু নামক অঞ্চলে। এবং কি পরিবারে? মহার জাতির পরিবার। এটাও ছিল একটা কি, কি, ধরো শূদ্র জাতির পরিবার বা দলিত পরিবার। তিনি তো আসলে তো শূদ্র বা অস্পৃশ্য, কিন্তু পরবর্তীকালে তিনি ইংল্যান্ড নাম দিয়েছেন দলিত বা ডিপ্রেস ক্লাসেস। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মহারাষ্ট্রের মহু। কিন্তু এই মহারাষ্ট্রের মহু বর্তমানে কোথায় চলে এসেছে? মধ্যপ্রদেশ। যেহেতু সীমানা ভাগ হয়েছে, এখন এটা বর্তমানে মধ্যপ্রদেশে চলে এসেছে। তখনকার সমাজে মহার জাতিকে অস্পৃশ্য হিসেবে গণ্য করা যায়। এটা মাত্রই বললাম, মহাজাতিও কি ছিল? একটা অস্পৃশ্য জাতি, তথা ডিপ্রেস ক্লাস বা দলিত জাতি। ছোটবেলা থেকেই বৈষম্য, অপমান তার জীবনে গভীর দাগ ফেলে। এই অভিজ্ঞতাই তাকে পরবর্তী জীবনে জাতিভেদ প্রথা বিলোপের আন্দোলনে উৎসাহিত করে। এর জন্য তিনিও ছোটবেলা থেকে একইভাবে এটা শিকার হয়েছেন দেখে তিনি পরবর্তীকালে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। ২ নম্বর পয়েন্ট, শিক্ষার মাধ্যমে মুক্তি।
তিনি বিশ্বাস করতেন তিনি মানে কে এখানে ডক্টর বি আর আম্বেদকর। তিনি বিশ্বাস করতেন শিক্ষাই হলো মুক্তির একমাত্র পরীক্ষা স্তরে শিক্ষাই হলো মুক্তির একমাত্র পথ। এই উক্তিটি কেউ বলেছিলেন? কি হবে? ডক্টর বি আর আম্বেদকর। লিখেও দিচ্ছি ডক্টর বি আর তোমরা বাংলাতে লেখে নিও, আমি ইংরেজিতে লিখে দিচ্ছি। বি আর আম্বেদকর। উচ্চশিক্ষার জন্য তিনি তারপরে কোথায় যান? বিদেশে যান এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় তথা যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডিএসসি ডিগ্রি অর্জন করেন। কত সময়ের মধ্যে? ১৯১৭ থেকে ১৯২৩ সালের মধ্যে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডিএসসি ডিগ্রি অর্জন করেন। তারপরে ফিরে আসেন। ভারতে ফিরে দলিত শিক্ষার উন্নতির জন্য তিনি কাজ শুরু করে দেন এবং ১৯৪৫ সালে পিপলস এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট লাইন। ডক্টর বি আর আম্বেদকর কবে পিপলস এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেছে বা কে কত সালে পিপলস এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেছে? কি হবে? ১৯৪৫ সালে ডক্টর বি আর আম্বেদকর। তৃতীয় পয়েন্ট, বহিষ্কৃত হিতকারণী সভা প্রতিষ্ঠা। তারপরে তিনি কি প্রতিষ্ঠা করেন? বহিষ্কৃত হিতকারণী সভা বা আচ্ছা আপাতত এটা দেখে নাও। ১৯২৪ সালে বোম্বেতে তিনি প্রতিষ্ঠা করেন বহিষ্কৃত হিতকারণী সভা। ঠিক আছে? আমি যেটা মাত্র বলতে ছিলাম, এটির লক্ষ্য ছিল যেহেতু লেখাই আছে আমি দুবার বললে তোমাদের সময় নষ্ট করব না। আগে এখান থেকে দেখে নাও। এটির লক্ষ্য ছিল দলিত সমাজের শিক্ষা, রাজনৈতিক সচেতনতা এবং সংগঠন বৃদ্ধি করা। তাহলে এখান থেকে অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে বহিষ্কৃত হিতকারণী সভা কে প্রতিষ্ঠা করেছেন? ডক্টর বি আর আম্বেদকর কত সালে? ১৯২৪ সালে কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? বোম্বেতে প্রতিষ্ঠা করেছিলেন এবং এটির লক্ষ্য কি ছিল? দলিত সমাজের শিক্ষা ও রাজনৈতিক সচেতনতা ও সংগঠন বৃদ্ধি করা। ঠিক আছে? মানে দলিতদের উন্নত করা। এর মাধ্যমে তিনি দলিত সমাজকে সামাজিক ও রাজনৈতিক ভাবে সংগঠিত করেন। তারপরে চতুর্থ পয়েন্ট কি? মহার ট্যাঙ্ক বা চৌদার ট্যাঙ্ক সত্যাগ্রহ। তাহলে মহার ট্যাঙ্ক বা চৌদার ট্যাঙ্ক সত্যাগ্রহ কে করেছেন? ডক্টর বি আর আম্বেদকর। এটা নিয়ে সম্পর্কে দেখে নাও। ১৯২৭ সালে মহারাষ্ট্রের মহার শহরে দলিতদের জন্য চৌদার ট্যাঙ্ক নামক একটি জলাধার ব্যবহার নিষিদ্ধ ছিল। মানে কি? মহারাষ্ট্রের মহার শহরে একটা ট্যাঙ্ক ছিল যার নাম কি ছিল? চৌদার ট্যাঙ্ক। এখানে কি ছিল? একটা জলাধার যেখান থেকে সকলে কি করত? জল ব্যবহার করত। কিন্তু এইখানে কি দলিতদের এখান থেকে জল নেওয়া নিষিদ্ধ ছিল। এইজন্য পরবর্তীকালে কত সালে নিষিদ্ধ করেন? ১৯২৭। এইজন্য পরবর্তীকালে কি করেন? ডক্টর বি আর আম্বেদকর দলিতদের নিয়ে সেটা সত্যাগ্রহ করে। সত্যাগ্রহ মানে কি? আন্দোলন করেন। যাতে তারা জনসাধারণের জলধার ব্যবহারের অধিকার পায়। এখানে এর জন্য তিনি কি করেন? এখানে তিনি মনুস্মৃতি নামক একটি গ্রন্থকে পুড়িয়ে দিয়েছিলেন। ঠিক আছে? এটি একটি ধার্মিক গ্রন্থ। এইজন্য এই গ্রন্থটাকে কি করেন? এই চৌদার ট্যাঙ্কের জলাধারের সামনে তিনি পুড়িয়ে দেন। এটি ছিল ভারতের ইতিহাসে ১ম অস্পৃশ্য বিরোধী পরীক্ষায় আসতে পারে কিন্তু ভারতের ১ম অস্পৃশ্যতা বিরোধী আন্দোলনটি কি হবে? ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে সংগঠিত হওয়া মহার ট্যাঙ্ক সত্যাগ্রহ বা চৌদার ট্যাঙ্ক সত্যাগ্রহ। কোথায় হয়েছিল এটা? মহারাষ্ট্রের মহার শহরে। কত সালে? ১৯২৭ সালে হয়েছিল। ঠিক আছে? দেখো তোমাদের কিন্তু একবারে বড় কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, শর্ট কোয়েশ্চেন হয়ে যাচ্ছে একবারে। তারপরে কি? তারপরে কি আন্দোলন করে? কলারাম মন্দিরে প্রবেশ আন্দোলন। এটা কত সালে হয়েছিল? ১৯৩০ সালে। এটিও কে করেছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে? এখন এটা সম্পর্কে দেখে নাও। ১৯৩০ সালে মহারাষ্ট্রের নাসিক শহরে অবস্থিত কালারাম মন্দিরে দলিতদের প্রবেশ নিষেধ ছিল। একই হবে মহারাষ্ট্রের নাসিক শহরে একটি মন্দির ছিল যার নাম ছিল কলারাম মন্দির। এখানেও এই দলিতদের প্রবেশ নিষিদ্ধ ছিল। ডক্টর বি. আম্বেদকর পরবর্তীকালে কি করে? ডক্টর বি. আর. আম্বেদকর দলিতদের সঙ্গে সেখানে মন্দিরে প্রবেশ আন্দোলন শুরু করে। মন্দিরে তাদের মানে যেহেতু তাদের প্রবেশ নিষিদ্ধ ছিল এইজন্য তারা কি করে? এই মন্দিরের সামনে মন্দিরে প্রবেশ আন্দোলন শুরু করে। মানে কলারাম মন্দিরে প্রবেশ আন্দোলন। কত সালে? ১৯৩০ সালে শুরু করে দেন। এই আন্দোলনে ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক প্রতিরোধ হিসেবে বিবেচিত। তোমরা এই লাইনটা যদি না লিখতে পারো, না লিখতে পারো। অতটুকু ২ টা লাইন দিয়ে দিও তাহলেই হয়ে যাবে। কারণ অ্যান্সারটা এমনিই বড়। আরো যদি বেশি লাইন দাও তোমাদেরই ভারাক্রান্ত হবে লিখতে। এই ২ টা নাম মেনশন করবে অবশ্যই। ঠিক আছে? ১৯৩০ সালে নাসিক শহরে অবস্থিত কালারাম মন্দিরে ও দলিতদের প্রবেশ নিষিদ্ধ ছিল ও ডক্টর বি আর আম্বেদকর দলিতদের সঙ্গে সেখানে মন্দির প্রবেশ আন্দোলন শুরু করে। কবে? ১৯৩০ সালে। ঠিক আছে? ১৯৩০ সালে। আচ্ছা তারপরে পরের পয়েন্ট সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়? ১৯৩০ সালে। কে প্রতিষ্ঠা করে? একই হবে ডক্টর বি আর আম্বেদকর। নিচে লেখাই আছে।
1930 সালে তিনি তথা ডক্টর বি আর আম্বেদকর প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া ডিপ্রেস ক্লাসেস কংগ্রেস। একই, কিন্তু এটা বাংলা মিনিং, ঠিক আছে? অল ইন্ডিয়া ডিপ্রেস ক্লাসেস কংগ্রেসের বাংলা মিনিং হলো সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেসকে প্রতিষ্ঠা করেন ডক্টর বি আর আম্বেদকর 1930 সালে। এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তে নিপীড়িত জনগণকে একত্রিত করে, মানে একসাথে করে রাজনৈতিক ও রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার দাবি জানানো, ঠিক আছে? মানে দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত নিপীড়িত শ্রেণী আছে, দলিত শ্রেণী আছে বা অস্পৃশ্য জাতি আছে, তাদেরকে একসাথে করে তাদেরকে রাজনৈতিক এবং সাংবিধানিক অধিকারের দাবি জানানো, ঠিক আছে? তারপরে 7 নম্বর পয়েন্ট, গোল্ডবিল বৈঠকে অংশগ্রহণ। তারপরে তিনি কি করেন? গোল্ডবিল বৈঠকে অংশগ্রহণ করেছে। প্রথম গোল্ডবিল বৈঠক, দ্বিতীয় গোল্ডবিল বৈঠক হয়েছিল। এটি এবং তৃতীয় গোল্ডবিল বৈঠকও হয়েছিল। কত সালের মধ্যে? 1930 থেকে 1932 সালের মধ্যে। 1930 সালে হয় হলো প্রথম গোলটেবিল বৈঠক, 1931 সালে হয় দ্বিতীয় গোলটেবিল বৈঠক এবং 1932 সালে হয় কি? তৃতীয় গোলটেবিল বৈঠক। এখন দেখে নাও, ব্রিটিশ সরকারের উদ্যোগে লন্ডনে 3 দফা রাউন্ড টেবিল কনফারেন্স হয়। এই যে আমি বললাম না, গোলটেবিল বৈঠক কয়টা বার হয়? 3 বার হয়েছিল, ঠিক আছে? প্রথমটি হয়েছিল কবে? আমি শুধু প্রথম লিখেছি। প্রথমটি হয়েছিল 1931 এ। সেকেন্ড গোলটেবিল বৈঠক কবে হয়? প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল 1930। সেকেন্ড গোলটেবিল বৈঠক হয় 1931 অ্যান্ড তৃতীয় গোলটেবিল বৈঠক আমি কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড করে লিখে দিচ্ছি। মানে এটা হলো প্রথম গোলটেবিল বৈঠক, দ্বিতীয় গোলটেবিল বৈঠক এবং তৃতীয় গোলটেবিল বৈঠক, এবং তৃতীয় গোলটেবিল বৈঠক হয় কবে? 1932 সালে। ডক্টর বি আর আম্বেদকর সেখানে দলিত সমাজের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ, মানে এই 3টা যে গোলটেবিল বৈঠক হয়েছিল, এই 3টা গোলটেবিল বৈঠকেই তিনি কি দলিত সমাজের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তিনি দাবি করেন এখানে কি দলিতদের জন্য আলাদা নির্বাচনী ক্ষেত্র বা সেপারেট ইলেক্টোরেট থাকা উচিত। মানে দলিতদের জন্য আলাদা নির্বাচনী ক্ষেত্র, মানে ভোট গ্রহণের কেন্দ্র থাকা দরকার, যাতে তারা নিজেদের প্রতিনিধি নিজেরাই বেছে নিতে পারে। এটার দাবি তিনি করেছিলেন। তাহলে দলিত শ্রেণীর জন্য নির্বাচনী ক্ষেত্রের দাবি কে করেছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। কোন বৈঠকে করেছিলেন? গোলটেবিল বৈঠক, 1930 থেকে 1932 সালে সংগঠিত গোলটেবিল বৈঠকে। তারপরে তিনি কি করেন? তারপরে তিনি পুনা চুক্তি স্বাক্ষর করেন। এখন দেখে নাও, পুনা চুক্তি পয়েন্ট করে বা পুনা প্যাক্ট। আলাদা নির্বাচনী ক্ষেত্রের দাবিতে মহাত্মা গান্ধীর সাথে তার বিরোধ, মানে এই যে নির্বাচনী ক্ষেত্রের দাবি যে করেছিলেন, এইটার জন্য কি করেছিলেন? মহাত্মা গান্ধী তার বিরোধিতা করেছিলেন। মহাত্মা গান্ধী বলেছিল না, দলিতদের জন্য কোনো নির্বাচনী ক্ষেত্র থাকা চলবে না, যেরকম ভাবে নির্বাচন চলছে সেভাবেই চলবে। এর জন্য মহাত্মা গান্ধীর সাথে ডক্টর বি আর আম্বেদকরের বিরোধ বেঁধে যায়। এই জন্য গান্ধী কি করেন? যাতে ডক্টর বি আর আম্বেদকরের আর্জি যাতে সফল না হয়, এই জন্য মহাত্মা গান্ধী কি করেন? প্রতিবারের মতনই একই শুরু করে দেন, কি? অনশন শুরু করে দেন। এই অনশন শুরু করলে দুজনের মধ্যে পরবর্তীকালে ডক্টর বি আর আম্বেদকর কি করে? তার সাথে একটা সমঝোতা করে। এই সমঝোতার নামটাই কি? পুনা চুক্তি। মানে এই পুনা চুক্তি তাহলে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ডক্টর বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে। কত সালে স্বাক্ষরিত হয়? 1932 সালে 24শে সেপ্টেম্বর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক আছে? তাহলে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত? ডক্টর বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে কবে? 1932 সালের 24শে সেপ্টেম্বর। ঠিক আছে? এবং এই পুনা চুক্তি কিসের জন্য স্বাক্ষর হয়েছিল? মহাত্মা গান্ধীর সাথে ডক্টর বি আর আম্বেদকরের দলিতদের পৃথক নির্বাচনের ক্ষেত্রে দাবিতে যে বিরোধ দেখা দিয়েছিল, সেই জন্যই পরবর্তীকালে পুনা চুক্তি স্বাক্ষর হয়। এই পুনা চুক্তিতে কি সিদ্ধান্ত হয়? দলিতদের জন্য সাধারণ নির্বাচন সংরক্ষিত আসন থাকবে। মানে কি? দলিতদের জন্য সাধারণ নির্বাচনে হবে, সেখানে তাদের জন্য সংরক্ষিত আসন বা রিজার্ভ সিট থাকবে। ঠিক আছে? তার মানে কি? দলিতরাও রিজার্ভেশন পাবে নির্বাচনে। এর ফলে দলিত সমাজের রাজনৈতিক প্রতিনিধিদের সুযোগ পায়। মানে তারা রাজনীতিতে আস্তে, আস্তে প্রবেশ করতে থাকে। দেখো, একসময় তারা মন্দিরেই প্রবেশ করতে পারে না, কিন্তু ডক্টর বি আর আম্বেদকরের জন্য পরবর্তীকালে কি হয়? তারা আস্তে, আস্তে রাজনীতি পর্যন্ত প্রবেশ করে ফেলে। তারপরে ৯ম পয়েন্ট কি? অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা। তাহলে তিনি দেখো দলিতদের জন্য কত কিছু করেছেন। তাহলে এই অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন কত সালে প্রতিষ্ঠা হয়? 1942 সালে। ঠিক আছে? কে প্রতিষ্ঠা করেন? এটার নিচেই আছে, ডক্টর বি আর আম্বেদকর প্রতিষ্ঠা করে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন। কত সালে? 1942 সালে। এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে। এটা না লিখলেও লিখতে পারো। এর লক্ষ্য ছিল দলিতদের রাজনৈতিক অধিকার রক্ষা ও ক্ষমতায়ন বৃদ্ধি করা। ক্ষমতায়ন বৃদ্ধি করাটা লেখানো। বৃদ্ধি করা। অনেক সময় টাইপিং এ মিস্টেক হয়ে যায়। যেটা দরকার নেই ওটা টাইপ করে হয়ে যায়। আবার যেখানে অনেক কিছু দরকার আছে ওখানেই টাইপ করা হয় না। ঠিক আছে? আচ্ছা, রাজনৈতিক অধিকার রক্ষা মানে দলিতদের যে রাজনৈতিক অধিকার আছে সেটাকে রক্ষা করা এবং তাদের ক্ষমতাকে বৃদ্ধি করা। ক্ষমতায়ন লিখতে হবে না, ক্ষমতা বৃদ্ধি করা লিখে দিও। কত সালে প্রতিষ্ঠা হয়? 1942 সালে ডক্টর বি আর আম্বেদকর প্রতিষ্ঠা করে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন। তারপরে 10ম পয়েন্ট, পিপলস এডুকেশন সোসাইটি।
তারপর 1942 সালের পরে কি 1945 সালে তিনি পিপলস এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন। তাহলে এটাও শর্ট কোশ্চেন। পিপলস এডুকেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডক্টর বি. আর. আম্বেদকর। কত সালে প্রতিষ্ঠা করেন? 1945 সালে। এটির উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল দলিত ও অনগ্রসর শ্রেণীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। তাহলে কি দলিত আর সমাজে নিম্ন পিছিয়ে পড়া যে সমস্ত শ্রেণী আছে তাদের জন্য পৃথক শিক্ষা, মানে কি তাদেরকে এখন তিনি কি কোথায় রাজনীতিতে প্রবেশ মন্দিরে প্রবেশ করালো, তাদেরকে বিভিন্ন ক্ষমতা দিল, তারপরে তাদেরকে রাজনীতিতে প্রবেশ করালো। এখন কি করতেছে? তাদেরকে শিক্ষার ক্ষেত্রেও কি এগিয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য শিক্ষার জন্যই তিনি কি প্রতিষ্ঠা করেছে? পিপলস এডুকেশন সোসাইটি। যে এটার উদ্দেশ্যই ছিল কি দলিত ও অনগ্রসর শ্রেণীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, যাতে তারা সমাজে মর্যাদা ও সুযোগ পায়। এটাই মনে হয় লাস্ট পয়েন্ট। না, আরো দুটো পয়েন্ট আছে। 11 নম্বর পয়েন্ট হলো সংবিধান সভার খসড়া প্রণয়ন কমিটির সভাপতি। পরবর্তীকালে কি হয়? ডক্টর বি আর আম্বেদকর স্বাধীনতার পর ভারতের সংবিধান সভার খসড়া প্রণয়ন কমিটির সভাপতি হয়েছেন। পরীক্ষা আসতে পারে কিন্তু ভারতের সংবিধান সভার খসড়া প্রণয়ন কমিটি মানে খসড়া রচনা কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে? তার নেতৃত্বে 1950 সালে প্রণীত হয় ভারতের সংবিধান। আমি প্রথমেই বলছিলাম না ভারতের সংবিধান রচয়িতাকে ডক্টর বি আর আম্বেদকর। কত সালে তিনি রচনা এসে রচনা করেছিলেন ভারতের সংবিধান 1950 সালে। ঠিক আছে? যেখানে সমতা, স্বাধীনতা, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা হয়। দেখুন, এখ সমাজের একদম তিনিও এসেছিল একদম পিছিয়ে পড়া জাতি থেকে, মানে দলিত শ্রেণী থেকে। এখন পরবর্তীকালে তিনি কি করেন? শিক্ষা গ্রহণ করে, রাজনীতিতে প্রবেশ করে, দলিতদের অধিকার দিয়ে দেয় এবং পরবর্তীকালে কি হয়? ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ ভারতের সংবিধান হলো তিনি রচনা করেছিলেন। এটা অনেকটাই বড় ব্যাপার। তারপরে সংবিধান দলিত ও অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ নীতি চালু করা হয়। সংবিধানেও তিনি কি করে দেন? দলিত ও অনগ্রসর বা সমাজের যে পিছিয়ে পড়া জাতি আছে তাদের জন্য তিনি কি করেন? রিজার্ভেশন পলিসি চালু করেন, যেটা বর্তমানে কি নিয়ে পরিচিত? এসসি ও এসটি। ঠিক আছে? এসসি এসটিরা রিজার্ভেশন পায়, এটাই ছিল এই দলিত অনগ্রসর শ্রেণী, যেটা তিনি উল্লেখ করেছেন সংবিধানে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে আসতে পারে পরীক্ষায় দলিতদের জন্য সংরক্ষণ নীতি কে চালু করেন বা এসসি/এসটি সংরক্ষণ নীতি কে চালু করেছিল? ঠিক আছে? এই দলিত অনগ্রসর শ্রেণী কিন্তু এসটি আর এসটি বর্তমানে যে মানে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব। আচ্ছা, বৌদ্ধ ধর্ম গ্রহণ। তিনি পরবর্তীকালে কি করেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নেয়। হিন্দু সমাজে জাতিভেদ প্রথা বিলুপ্ত না হওয়ায় 14ই অক্টোবর 1956 সালে নাগপুরে ডক্টর বি আর আম্বেদকর ও তার প্রায় 5 লক্ষ অনুগামী বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তিনি কি দিন দিন দেখতেছে হিন্দু সমাজে এই জাতিভেদ প্রথা যাচ্ছেই না। তিনি যত চেষ্টা করছেন তাও কিছু হচ্ছে না। তারপরেও পরবর্তীকালে কি 1956 সালে 14ই অক্টোবর তিনি কি মহারাষ্ট্রের নাগপুরে কি করেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। তার কত জন অনুগামীকে নিয়ে? 5 লক্ষ অনুগামীকে নিয়ে। এটি ছিল দলিত সমাজে আত্মসম্মানের নতুন পরিচয় ঘোষণা। লাস্ট এখন উপসংহার। এটা কিন্তু দিতেই লাগবে অবশ্যই। এটা না দিলে নাম্বার কেটে যেতে পারে। তুমি যতই উপরে ভালো না লেখো। দেখে নাও উপসংহারে ডক্টর বি আর আম্বেদকর কেবল একজন নেতা নন, তিনি ছিলেন ভারতের সামাজিক বিপ্লবের পথিকৃৎ। শিক্ষা সংগঠন সংবিধানের মাধ্যমে তিনি জাতিভেদ প্রথা ও বৈষম্যের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে দলিত আন্দোলন আইনগত মর্যাদা, রাজনৈতিক অধিকার ও সামাজিক সমতা অর্জন করে। তিনি ভারতের ইতিহাসে চিরকাল সামাজিক ন্যায় ও মানবিক সমতার প্রতীক হিসেবে স্মরণীয় থাকবেন। ঠিক আছে? প্রশ্নটি এই পর্যন্তই। প্রশ্নটি যদি ভালো লাগে বা প্রশ্নটির উত্তরটা যদি আরো ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্টে জানিয়ে ভিডিওটি কেমন লেগেছে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। ধন্যবাদ।